সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার টুগুরিয়া গ্রামে জনাব আশিকের নার্সারিতে। আজকে আমরা এই নার্সারিতে ঘুরে ঘুরে দেখব এবং এই জনাব আশিক একজন তরুণ উদ্যোক্তা এবং এই গ্রামের যে উনি বিবিএ তে পড়তেছেন এবং পাশাপাশি এই নার্সারি করতেছেন। আজকে আমরা তার এই ব্যবসা কিভাবে শুরু, তার ব্যবসার মূলধন এবং এই ব্যবসা কিভাবে তিনি গড়ে তুলেছেন এ সম্পর্কে জানবো আমরা আজকে জনাব আশিক থেকে। আপনারা আমাদের সাথে থাকুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আশিক সালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আসছি আপনার কাছে আপনার নার্সারিতে ঘুরে দেখার জন্য। আপনার সময় হবে তো ভাই? জি ভাই, সময় বলেন। আচ্ছা ভাই, আসলে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ফুল। এই এই ফুলটা কি ভাই? এটা হচ্ছে আমাদের রঙ্গন ফুল। রঙ্গন রঙন ফুল, রঙ্গন হ্যাঁ? এটা খুব ভালো একটা জাতের। এগুলো থোকা থোকা ধরে এবং কি 12 মাসে এগুলা, এই রঙ্গনটা। হ্যাঁ, এগুলা এই ড্রাম সেটআপ এগুলা কি মানুষ এসে ছাদ বাগানের জন্য নাকি? হ্যাঁ, ছাদ বাগানের জন্য যারা প্রভাবশালী বাড়ি তারা আসলে এই কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো নিয়ে যায়। নিয়ে যায়। জি জি। আচ্ছা, আর এখানে এই গাছটা এই গাছটার এক জাত ক্যাকটাস, আর ক্যাকটাস বলে বা সৌন্দর্যবর্ধন গাছ এগুলা। সৌন্দর্যবর্ধন। জি। আপনার এখানে আমরা দেখছি এখানে ফল থেকে শুরু করে সবজির চারাও, আপনি কি সবজির চারাও হ্যাঁ, বিক্রি আমি করেন নাকি? সবজি, বেগুন, মরিচ, পেঁপে ইত্যাদি বিভিন্ন মৌসুম ভিত্তিক যে সবজির চারাগুলো আমাদের কৃষক ভাইয়েরা নিয়ে যায়, তাদের জন্য আমরা এই চারাগুলো করে থাকি। বুঝছি। আসলে আপনি একজন তরুণ উদ্যোক্তা। আপনি শুনেছি আমরা পড়াশোনাও করেন পাশাপাশি। যে আপনার এই যে এই ব্যবসাটা শুরু করলেন, এটার ধারণাটা আপনার মধ্যে কিভাবে আসলো, বা আপনি এই ব্যবসাটা শুরু করার আগ্রহটা কোথা থেকে পেলেন? আসলে আমি যখন করোনা চলতেছে, কোভিড 19 আসলে আমার আসলে আমি একটা বেসরকারি একটা চাকরি জব করতাম টাওয়ার কোম্পানিতে। ওখানে আমি প্রায় 6 মাসের মতো চাকরি করি। প্রায় আমার 10 থেকে 15 হাজার টাকা বেতন ছিল, মোটামুটি ভালো একটা স্যালারি ছিল। পরবর্তীতে কোভিড 19 কারণে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আসলে একটা যে একটা আম, একবার ডাউন হয়ে গেছিল, তখন কিন্তু সেই সময় আমার চাকরিটা চলে যাওয়ার শুরুতে আমি আবার নাঙ্গলকোট সরকারি কলেজে তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। তখন আসলে আমার খুব আমি দিশেহারা হয়ে যায় এবং কি পরিবারের জন্য কিছু একটা করতে হবে, দেশের জন্য একটা কিছু একটা করতে হবে, অর্থাৎ জনকল্যাণমুখী। আপনি জানেন হয়তো বা আমি এর আগেও বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত ছিলাম। তার পাশাপাশি আমার সবসময় মাথায় থাকতো যে আসলে আমি দেশের বৃহৎ জনকল্যাণমুখী কোনো একটা কিছু করার জন্য। সেটা আমার মাথায় আসলো যে আমাকে কৃষি অফিসাররা, তাছাড়া আমি একটা নাঙ্গলকোট একটা আমার বড় ভাই শ্রদ্ধেয় জালাল ভাই, ওনার উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, উনি আমাকে শিখিয়েছেন কৃষিকাজ সম্পর্কে। আমি ওখান থেকে শিখেছি। বিভিন্ন কৃষি অফিসার মহোদয়গণ আমাকে এ বিষয়ে আইডিয়া দিয়েছেন। তো আসলে খুব ধীরে ধীরে আমি উঠেছি। আমি যে আজকে এখানে প্রায় 100 শত জায়গা নিয়ে ব্যবসা করি, আরো আছে ব্যবসা, ওইদিকে আরো বাড়াচ্ছি। ডে বাই ডে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তো আসলে আসলে সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যে সফলতা। আপনার ভিশনটা থাকতে হবে। আপনি কোনো কিছু করার আগে আপনার যে একটা ভিশন, আপনি যদি সেই ভিশনে যদি থাকেন তাহলে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আর আপনার যে কোনো আপনি কর্মই করবেন, ভালো হোক সেটা খারাপ হোক, সেটার ভিশন আপনাকে ঠিক করতে হবে। আমার ভিশন হচ্ছে আমি জনকল্যাণমুখী, অর্থাৎ নার্সারি। দেখেন, আমি ইচ্ছা করে নার্সারি না করে অন্য ব্যবসা করতে পারতাম, তো কিন্তু আমি নার্সারি ব্যবসাটা করতেছি এই কারণে যে এটা আসলে একটা জনকল্যাণমুখী একটা প্রতিষ্ঠান। সেই দৃষ্টিকোণ থেকে দেশের, তাছাড়া এই নার্সারি গাছগাছালি গুলি কিন্তু আসলে দেশের গ্রিন হাউসের কিন্তু অর্থাৎ দেশের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিন্তু গাছ কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রাখতেছে। অর্থাৎ গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের পরিবেশের জন্য বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি গাছ নিয়ে ব্যবসা করতেছি। বিভিন্ন আরো ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য করার আইডিয়া আছে। তো চেষ্টা করতেছি কি করা যায়, অর্থাৎ জি, জনকল্যাণমুখী। জি, অবশ্যই। আপনার এখানে আমরা আসলাম, আজকে ঘুরে ঘুরে দেখলাম। আমরা যদি দর্শকদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন। এদিকে এদিকে আসেন, এদিকে এখানে একটু বিভিন্ন এই ধরনের চারাটা, ফুল টুল এই বিভিন্ন। এই চারাগুলো, এই চারাগুলো এবং আসলে এটা এটা এগুলা এগুলা তো সবেদা গাছ। আমি এগুলো হচ্ছে আমাদের 12 মাসি সপাদা, থাই সপাদ। দেখেন এখানে কিন্তু ফল চলে এই সেম থোকা, এই থোকাটার মধ্যে কিন্তু দেখেন ফলটা বড় হয়ে গেছে। আবার এখান দিয়ে আবার মুকুল বের হচ্ছে, অর্থাৎ 12 মাসে এগুলো থাই সপাদা। এগুলো এক একটা গাছের মধ্যে 5-7 কেজি সপাদা ধরবে, যে পরিমাণ ফুল আসছে। এগুলা আমাদের খুব ভালো জাতের, এগুলো 12 মাসি থাই সপাদা। আচ্ছা, তাছাড়া বিভিন্ন জাতের চারা আছে আমাদের কাছে। বুঝতে পারছি। মানে আপনার কাছ থেকে এই চারাগুলো কারা সংগ্রহ করে মূলত, যারা কি কি এগুলো আসলে কি? আমার থেকে এই চারাগুলো আসলে কৃষক ভাইয়েরা যারা ছাদ বাগান করতে চায়, যারা গাছ প্রেমী, যাদের গাছ লাগানোর মতো ওইরকম জায়গা আছে,
তারা এই চারাগুলো নেয় আমার থেকে। বুঝছি। আচ্ছা, আপনার এখানে আমরা দেখছি যে এখানে অনেক ধরনের বাহারি ফুলের আইটেম আছে আপনার এখানে। এই ফুলগুলো হ্যাঁ, হ্যাঁ। এই ফুলগুলো কি এখানে কি বিক্রির জন্য রাখছেন নাকি হ্যাঁ, আপনার এগুলো নার্সারির সৌন্দর্য এগুলো বর্ধনের জন্য? বিক্রির জন্য রাখছি। বিক্রির জন্য রাখছি আমরা, বিক্রির জন্য এগুলো রাখছি। এই বিক্রির জন্য। এই গাছগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গাছগুলা মানুষ দেখছি অনেক বড় ড্রাম মনে হয় এগুলো সংগ্রহ করে ছাদে যে সম্ভবত লাগানোর জন্য, হ্যাঁ? অনেকে ছাদে লাগায়, অনেকে বাড়ির সামনে লাগায়। যেটা ইচ্ছে সেটাই করতে পারবে এই গাছগুলো দিয়ে। আচ্ছা, এগুলো খুব হাই কোয়ালিটির গাছ, অনেক জোপালো গাছ। এরকম অসংখ্য বাগান বিলাস আছে আমাদের কাছে। তাছাড়া আমাদের কাছে বিদেশি জাতগুলো বেশি। বিদেশি যতগুলো জাত আছে, হাইব্রিড গোলাপ বলেন, ফুল বলেন, সিজিয়াম, হাইব্রিড ফল, রামবুটান, ডুরিয়ান, তিন ফল, এই গাছগুলো আমরা বেশি কালেকশন, অর্থাৎ বিদেশি চারাগুলোর কালেকশন আমার কাছে একটু বেশি রাখার চেষ্টা করি আমি সবসময়। বুঝছি। আচ্ছা জনাব আশিক, আজকে আপনার কাছে জানতে চাই যারা আপনার বয়সী নতুন উদ্যোক্তা হতে চায়, মানে স্টুডেন্ট ছাত্র যারা আছে, নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে প্রথমত আমাদের আহ, যারা তরুণ উদ্যোক্তা হতে চায় তাদেরকে প্রথমত পরিশ্রমী হতে হবে, কঠোর হতে হবে। পরিশ্রমী হতে হবে, ন্যায়সম্মত, ব্যক্তিসম্মত হতে হতে হবে, এবং কি সে যে ধর্মের হোক তার ধর্মের প্রতি তার প্রথম বিশ্বাস থাকতে হবে। ধর্মের, আপনি যে ধর্মে আছেন সেই ধর্মকে যদি আপনি উপলব্ধি করেন, ধর্ম যদি মান, দেখবেন আপনার কাছে সকল পথ চলে আসবে, ভালো পথগুলি। তো আমি ধর্ম থেকে আমি ব্যবসা শিখেছি মূলত। পৃথিবীতে ধর্ম ছাড়া আসলে কোনো জাতি উন্নতি করতে পারবে না। তো আমি আমার ধর্মের মধ্যে দেখছি ব্যবসা করা। তো আসলে যেই ধর্মের, এখানে হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, যে ধর্মের লোকগুলি আছে, সে যদি তার ধর্মকে যদি সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে সে তার সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। জি, অবশ্যই। আর আপনার এই যে শেষ একটা প্রশ্ন, যে আপনার এই ব্যবসাটাকে শুরু করেছেন বেশ আগে, কি কি পরিমাণ মূলধন আপনার আসলে লেগেছিল আমি এই শুরু ব্যবসা করতে? ব্যবসা করতে পুঁজি লাগবে, আসলে এই বিষয়টা আমি বিশ্বাস করি না। কেননা ব্যবসা হচ্ছে একটা সফলতার একটা চাবিকাঠি। ব্যবসা করতে শুরুতে অত অর্থ লাগে না। ব্যবসা করতে প্রথমত সাহস লাগে। সাহস লাগে আর যোগ্যতা লাগে। আপনি সাহস আর যোগ্যতা, এই দুইটা জিনিস আপনি যদি সমন্বয় করে চলেন, তাহলে আপনি যে কোনো ব্যবসাতে সাকসেসফুল হতে পারবেন। জি। আহ, কি পরিমাণ, মানে যদি কেউ ছোট পরিবার সরে একটি নার্সারি দিতে চায় কোন একটা উদ্যোক্তা, কারণ ছাত্ররা তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকে না, তারা চাইলে কি ধরেন মোটামুটি স্বল্প আয় মূলধন নিয়ে শুরু করতে পারবে কিনা? আসলে আমি অবশ্যই স্বল্প পুঁজি লাগবে। পুঁজি কিছুটা লাগবে। কিরকম পুঁজি? ধরেন আপনার 5-7 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। মনে করেন আমার একটা নার্সারিতে কোনো একটা সফল তরুণ উদ্যোক্তা এসেছে আমার কাছে, আমার থেকে নিয়ে এসে চারা বিক্রি করবে, অনলাইন হোক বা অফলাইন হোক যেভাবে। সে যদি আমাকে বলে, ভাই আমার কাছে, আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে তো টাকা নাই, আমি আপনার থেকে চারাটা এখন বাকিতে নিয়ে যাচ্ছি, পরবর্তীতে এসে আপনাকে আবার টাকাটা পরিশোধ করে দিব। এভাবে সে যখন তার প্রফিটটা যখন আসবে, পরবর্তী সে আবার নগদে উঠে যেতে পারবে আস্তে আস্তে। তো আমি যখন ব্যবসাটা শুরু করেছি, আমার ভিতরে সততা ছিল আর সাহস ছিল। যাদের থেকে আমি চারাগুলো আনছিলাম অতীতে, তাদের সাথে আমি সঠিক লেনদেন করেছি। এই লেনদেনের কারণে প্রফিট থেকে আমার একটা সময় আস্তে অনেক ব্যবসা অনেক বিস্তার হয়ে গেছে জি, এভাবে। তার মানে বুঝাতে যাচ্ছেন যে আপনার এই এই অঞ্চলের কোন যদি তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চায়, আমি সে তার ধরনের পরামর্শ তাদেরকে দিব, তাদেরকে পরামর্শ, আমি আপনি সহযোগিতা পরামর্শ দিব, করবেন? গাইডলাইন দিব, সমস্যা নাই। জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে আমরা আজকে জনাব আশিকের শুনতে শুনতে তার ব্যবসায়িক যে জীবনযাত্রা এই সম্পর্কে আমরা জানলাম। আজকে আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি অন্য কোনো দিন অন্য কোনো অঞ্চল থেকে এরকম তরুণ উদ্যোক্তাদেরকে সঙ্গে নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।